সামান্য শ্রমিক থেকে পুষ্পা হয়ে ওঠে লালচন্দনের সিন্ডিকেট প্রেসিডেন্ট। পুষ্পার সাথে অনেকের শত্রুতা থাকলেও তার ১ নম্বর শত্রু হচ্ছে এসপি শাখাওয়াত। পুষ্পা 1-এ পুষ্পা শাখাওয়াতকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল। শাখাওয়াতও এর প্রতিশোধ নিতে রেডি। চলুন শুরু করি পুষ্পা দ্য রুল মুভির গল্প। সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প শুরু হয় জাপানের একটি পোর্টে। একজন কর্মচারী কার্গোতে আসা কন্টেনারগুলো সাজিয়ে রাখছে। তবে একটি কন্টেনার ওভারলোডের কারণে নিচে পড়ে যায়। কন্টেনারের ভেতর থেকে বেরিয়ে আসে অনেকগুলো লাল চন্দন। একজন তার বসকে বলে, বস, কন্টেনারের ভেতরে এক লোক আছে। এই লোকটি আর কেউ নয়, পুষ্পারাজ। পুষ্পাকে তারা ঝুলিয়ে রাখে। পুষ্পার পকেট থেকে টাকার ছেঁড়া একটি অংশ পড়ে যায়। একজন কর্মচারী হাতে নিয়ে চিৎকার দিয়ে বলে, স্যার, এ তো পুষ্পা। এরপর পুষ্পা তাদেরকে মারতে শুরু করে, কারণ জাপানে মাল আসে কিন্তু তার কাছে টাকা যায় না। আর পুষ্পা 1 টাকাও ছাড় দেওয়ার পাবলিক না। মারামারির এক পর্যায়ে পুষ্পার গুলি লাগে, সে সমুদ্রে পড়ে যায়। সিন শিফট হয় পুষ্পার ছোটবেলায়। কয়েকজন বাচ্চা খেলছিল, হঠাৎ তাদের বল গিয়ে নদীতে পড়ে। পুষ্পা বসে বসে তাদের খেলা দেখছিল। বাচ্চাগুলো বুদ্ধি করে পুষ্পাকে এসে বলে, কিরে, তোর নাম কি? পুষ্পা বলে, মূল্যটি পুষ্পারাজ। একটি ছেলে তার বাবার নাম জানতে চায়। তখন পুষ্পা তাদের জানায় তার বাবার নাম মূল্যটি ভেঙ্কাটরামান। ছেলেটি বলে, গ্রামের সবাই বলে সে তোর বাবা নয়। আচ্ছা, তুই যদি বলটা আনতে পারিস তাহলে আমরা বিশ্বাস করব সে তোর বাবা। পুষ্পা তার ফ্যামিলির ব্যাপারে খুব সিরিয়াস। সাঁতার না জানা সত্ত্বেও পুষ্পা বল আনতে নদীতে লাফ দেয়। পুষ্পার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। পরদিন পুষ্পার লোকজন কাজে যাচ্ছিল। গাড়িতে শাখাওয়াতকেও দেখা যায়। সে ছদ্মবেশে লালচন্দনের গাছ কাটতে যাচ্ছে। বনে গিয়ে শাখাওয়াত শ্রমিকদের সাথে পুজো শেষ করে কাজ শুরু করে। অন্যদিকে শ্রীবাল্লি মানে পুষ্পার বউ মন্দিরে গিয়েছে পুজো দিতে। মন্দিরে পুষ্পার ভাই মোহানও গিয়েছিল। মোহান শ্রীবাল্লিকে অনেক অপমান করে তার গোত্র নিয়ে, কারণ তার ছোট মা মানে পুষ্পার মাকে সে নিজের মা মনে করত না। অন্যদিকে শাখাওয়াত গাছ কেটে টাকা নিতে গেলে এক লোক তাকে চিনে ফেলে। শাখাওয়াত এবার সবাইকে নিজের পরিচয় দেয়। সে গোপনে এসেছিল পুষ্পার লোকজনদের ধরতে। এরপর শাখাওয়াত ফোন করে পুলিশ ফোর্স ডাকে আর সবাইকে আটক করে। গ্রামে আজকে শ্রীনিবাস নামের এক ছেলের বিয়ে। কনের বাবা এসে বলে, বিয়ের দিনে সে গিয়েছে পুষ্পার গাছ কাটতে, এর জন্য পুলিশ ধরে নিয়ে গিয়েছে। মেয়েটি বলে, বাবা, তুমি চিন্তা করো না, পুষ্পা ওকে এখানে আনবে। লোকটি বিশ্বাস করে না, কারণ পুষ্পার মতো এত বড় মাপের লোক থানায় যাবে সামান্য একটি ছেলেকে আনতে। পুষ্পা এবার তার সিগমা স্টাইলে থানায় এন্ট্রি নেয়। পুষ্পা কেশবকে বলে, যা লকার খুলে শ্রীনিবাসকে বের কর। এসআই বলে, পুষ্পা, শাখাওয়াত স্যার এখন অনেক স্ট্রিক্ট, এভাবে কাউকে ছেড়ে দিলে আমাদের চাকরি থাকবে না। পুষ্পা বলে, আমাদের কাছে শ্রীনিবাস নামের কয়জন আছে? 2 জন দৌড়ে সামনে আসে। সে বলে, একজন ভেতরে যা আর শ্রীনিবাসকে পাঠা। এসব শুনে এসআই বলে, পুষ্পা, থানার রুলস এখন পরিবর্তন হয়েছে, এভাবে কাউকে ছাড়া যাবে না। এরপর পুষ্পা সবাইকে বলতে শুরু করে, তোমাদের সবার বেতন 8 থেকে 10,000 টাকা। তাহলে কিভাবে তোমরা মেয়ের বিয়েতে 5 লাখ টাকা খরচ করো, দামি দামি টিভি কেনো, ছেলেদের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াও? এসব কেমন রুলস? এখন থেকে আর কারো নয়, শুধু পুষ্পার রুল চলবে। এক কনস্টেবল দৌড়ে গিয়ে লকার খুলে দেয়, কারণ তারা সবাই পুষ্পার কাছে টাকা নেয়। এরপর শ্রীনিবাস বাইরে আসে, কিন্তু পুষ্পা তার শরীরে দাগ দেখতে পায়। পুষ্পা জিজ্ঞেস করলে শ্রীনিবাস কিছুই বলতে চায় না। পুষ্পা দৌড়ে গিয়ে সবাইকে দেখতে শুরু করে। একজন বলে, ভাই, শাখাওয়াত আমাদের অনেক মেরেছে, কিন্তু আমাদের মুখ থেকে আপনার নাম বের করতে পারেনি। পুষ্পা বাইরে এসে বলে, শাখাওয়াত ওদের গায়ে হাত তুলেছে, মানে আমার গায়ে হাত তুলেছে। একটু পরে শাখাওয়াত ও নাথুলাল থানায় আসে। থানায় এসে তারা অবাক হয়ে যায়, কারণ থানায় কেউ নেই। একজন কনস্টেবল এসে বলে, স্যার, থানায় পুষ্পা এসেছিল। সিন 1 ঘন্টা আগে যায়। পুষ্পা রেগে গিয়ে বলে, আমি সবাইকে নিয়ে যাব। এটা শুনে পুলিশ কর্মকর্তারা বলে, পুষ্পা, তুমি যদি এভাবে সবাইকে নিয়ে যাও তাহলে আমাদের চাকরি থাকবে না। এরপর শুরু হয় আরেক খেলা। পুষ্পা এবার সবাইকে তাদের লাইফ টাইম বেতন, ঘুষ, পেনশন দিয়ে দেয়। এর ফলে সবাই রিজাইন দিয়ে থানা থেকে চলে যায়। সিন আবারও শাখাওয়াতের কাছে যায়। নাথুলাল শাখাওয়াতকে বলছে, স্যার, টাকা নিয়ে সবাই চলে গিয়েছে, শুধু ইমানদার এই কনস্টেবলটি বাদে, আপনি এর প্রমোশনের ব্যবস্থা করেন। তখন কনস্টেবলটি বলে, স্যার, আমিও পুষ্পার কাছে টাকা নিয়েছি, আমি শুধুমাত্র আপনাদের অপেক্ষা করছিলাম এই রিজাইন পেপার ও থানার চাবি দেওয়ার জন্য। পুষ্পা শ্রীনিবাসকে নিয়ে বিয়েতে আসে। মেয়েটির বাবা অবাক হয়ে যায়, কারণ একজন শ্রমিককে বাঁচাতে সে থানায় যাবে এটা সে কল্পনা করতে পারেনি। পরদিন পুষ্পা সিএম এর সাথে দেখা করতে যাচ্ছে। শ্রীবাল্লি পুষ্পাকে বলে, স্বামী, সিএম এর সাথে একটা ছবি তুলে আনবে, আমি ওটা দেয়ালে টাঙাবো।
এরপর পুষ্পা শ্রীবাল্লির সাথে একটু রোমান্স করে সিএম এর সাথে দেখা করতে যায়। মিনিস্টার সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে, আমি সিএম এর সাথে কথা বলে শাখাওয়াতের ট্রান্সফার করাবো, তুমি এসব নিয়ে টেনশন করো না। পুষ্পা বলে, আপাতত এসবের দরকার নেই, শাখাওয়াত ভাবতে পারে আমি ওকে ভয় পেয়েছি। এরপর তারা সিএম এর সাথে দেখা করে, তবে সিএম পুষ্পার সাথে ছবি তুলতে চায় না। সিএম বলে, বউয়ের কথা শুনে ছবি তুলতে এসেছো? বউয়ের কথা শুনলে বেশি দূর আগাতে পারবে না। পুষ্পা বাইরে এসে সিদ্ধাপ্পার জন্য অপেক্ষা করছিল। সিদ্ধাপ্পা আলোচনা শেষ করে এসে পুষ্পাকে বলে, সিএম ছবি তোলেনি, এজন্য তুমি মন খারাপ করেছো তাই না? পুষ্পা বলে, আমার মতো গ্যাংস্টারের সাথে ছবি তুললে সিএম এর ইমেজ খারাপ হবে, কাল তুমি যদি সিএম হও তুমিও এমনই করবে। সিদ্ধাপ্পা বলে, আমি এমন করব কেন, একটা ছবিতে কি যায় আসে? এটা শুনে পুষ্পা বলে, তাহলে সিএম হয়ে যাও। মিনিস্টার বলে, এত সহজ না পুষ্পা, সিএম হতে গেলে মিনিমাম 100 কোটি টাকা খরচ করতে হবে। পুষ্পা বলে, তাহলে আমি 500 কোটি দিচ্ছি। এরপর পুষ্পা মিনিস্টারের সাথে ছবি তোলে আর কেশবকে বলে, এই মিনিস্টার যেদিন সিএম হবে সেদিন ছবিটি বাসায় পাঠাবি। যাওয়ার সময় পুষ্পা মিনিস্টারকে বলে, সিএম আমার সাথে ছবি তোলেনি, এটা আমার খারাপ লাগেনি, কিন্তু সে আমার বউকে নিয়ে বাজে কথা বলল, এটা আমার খারাপ লেগেছে। একজন স্বামী তার বউয়ের কথা শুনে চললে সে দুনিয়া ওলটপালট করতে পারে। এদিকে শ্রীবাল্লি নিউজে পুষ্পাকে দেখতে পায়। পুষ্পা বলে, আজকে সিএম একটু ব্যস্ত ছিল, তাই সে ছবি ওঠাতে পারেনি। 24 তারিখ তিনি আমার বাসায় আসবে। এটা শুনে শ্রীবাল্লি ক্যালেন্ডারে 24 তারিখ মার্ক করে আর সবাইকে বলে, পুষ্পা বলেছে তার মানে অবশ্যই আসবে। পরদিন সিদ্ধাপ্পা পার্টির ইনচার্জ প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে আসে। সে প্রতাপ রেড্ডিকে বলে, আমি সিএম হতে চাই। প্রতাপ বলে, আমি তোমাকে অনেকদিন ধরেই চিনি, তোমার এ কথা বলার সাহস নেই সিদ্ধাপ্পা, তোমাকে কে পাঠিয়েছে বলো? ঠিক তখনই প্রতাপের ছোট ভাই সুব্বু ফোন করে। সুব্বু প্রতাপকে বলে, আমাকে কেউ 5 কোটি টাকা দিয়েছে, হয়তোবা তোমার সাথে কোনো ডিল করতে চায়। এরপর পুষ্পা এসে প্রতাপের সাথে কথা বলতে শুরু করে। পুষ্পা বলে, এই 5 কোটি টাকা আমি আপনার ভাইকে দিয়েছি শুধুমাত্র আপনাকে ফোন করার জন্য, আপনার জন্য একটা নরম গদি পাঠালাম। পুষ্পার লোকজন প্রতাপের রুমে একটি সোফা আনে। পুষ্পা বলে, এটা সাধারণ কোনো সোফা না, এটাতে পুরো 25 কোটি আছে। প্রতাপ বলে, তোমার কোন টেন্ডার লাগবে বলো? পুষ্পা বলে, আমার কোনো টেন্ডার না, পুরো স্টেট চাই, মিনিস্টার সিদ্ধাপ্পাকে সিএম বানাতে হবে। এটা শুনে প্রতাপ অবাক হয়ে যায়। এরপর পুষ্পা এক আইল্যান্ডে আসে লালচন্দনের ইন্টারন্যাশনাল স্মাগলার হামিদের সাথে ডিল করতে। হামিদ বেচারা পুষ্পার আউটফিট দেখে পাত্তা দেয় না। সে বলে, আমার সাথে ডিল করতে হলে 1000 কোটি টাকার উপরে ডিল করতে হবে। ইন্ডিয়ার যে কাউকে ফোন দিলে কয়েক টন মাল আমি এমনিই পেয়ে যাই। পুষ্পা বলে, তাহলে তুমি ফোন করে 10 টন মাল এনে দেখাও। হামিদ ফোন বের করে যাকেই ফোন দেয় সে পুষ্পাকে ফোন দিয়ে 10 টন মাল চায়। এসব দেখে হামিদ বলে, নাম ছোট পুষ্পা, কিন্তু কাজ বুম ধামাকা। পুষ্পা বলে, আমি তোমাকে 2000 টন মাল দেব। হামিদ বলে, 5000 কোটি টাকার বেশি আমি দিতে পারবো না। কিন্তু পুষ্পা বলে, আমার 4900 কোটি হলেই চলবে। হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করে, 100 কোটি কম কেন? পুষ্পা বলে, বাকি 100 কোটি তোমার হেলিকপ্টার। পুষ্পা গ্রামে এসে সিন্ডিকেটের সবাইকে ফোন দিয়ে মাল রেডি করতে বলে। মাল নিয়ে যেতে যতগুলো ট্রাক লাগবে সব কিনতেও বলে। পরদিন সিন্ডিকেটের সবার সাথে পুষ্পা মিটিংয়ে বসে। একজন বলে, এত মাল দিয়ে কি করবে পুষ্পা? এটা শুনে কেশব বলে, ওই যে খালি জায়গাটি দেখছেন ভাই, ওখানে একটা ফ্রেম টানাবে। এ সময় শ্রীবাল্লি মাটনের একটু ঝোল আনে। পুষ্পা খেয়ে বলে, লবণ এত বেশি কেন? শ্রীবাল্লি সেখান থেকে চলে যায়। একটু পর কেশব এসে বলে, ভাই, ভাবি সব মাংস বাইরে ফেলে দিতে যাচ্ছে। পুষ্পা দৌড়ে রান্নাঘরে যায়। এসব দেখে এক লোক বলে, বউয়ের তরকারির ভুল ধরেছে তাই না? আজ বুঝবে ঠেলা কাকে বলে। সবাই সাবধান, বউয়ের রান্নার ভুল ধরতে যাবেন না, তাহলে কপালে শনি আছে। অন্যদিকে দাক্ষা মানে মঙ্গল সিনুর বউ শাখাওয়াতের বাসায় আসে। শাখাওয়াত স্যার এখানে একটু দুষ্টুমি করছিল। দাক্ষা শাখাওয়াতকে বলে, তুমি এখানে মাস্তি করছো? অন্যদিকে পুষ্পা 2000 টন মাল নিয়ে বাইরে যাচ্ছে। নিজের ভেতরের পুরুষত্ব জাগ্রত করো আর পুষ্পাকে আটকাও। শাখাওয়াত ফোর্স নিয়ে গ্রামের ব্রিজে আসে। একটু পর বিচ্ছা রেড্ডি লালচন্দন নিয়ে শাখাওয়াতের সামনে পড়ে যায়। শাখাওয়াত সবগুলো ট্রাকে আগুন লাগিয়ে দেয় আর বিচ্ছা রেড্ডিকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। বিচ্ছা রেড্ডি সেখানেই মারা যায়। পরদিন সিদ্ধাপ্পা বিচ্ছা রেড্ডির শেষকৃত্য অনুষ্ঠানে যায়। সিন্ডিকেটের লোকজন সিদ্ধাপ্পাকে বলে, আপনি পুষ্পাকে সিন্ডিকেট থেকে সরান, না হলে পুষ্পা ও শাখাওয়াতের দ্বন্দ্বের সমাধান করুন, আমরা আর কারো মৃত্যু চাই না। এসব শুনে মঙ্গল সিনুর অনেক ভালো লাগে, কারণ আগে মঙ্গল সিনু সিন্ডিকেট সামলাতো। সে আবারও সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায়, তবে পুষ্পা থাকলে তা সম্ভব না। এদিকে শাখাওয়াত থানায় আসে। নাথুলাল শাখাওয়াতকে বলে, স্যার, মন্ত্রী থানায় এসেছে। শাখাওয়াত দৌড়ে সিদ্ধাপ্পার কাছে যায়। সে সিদ্ধাপ্পাকে বলে, স্যার, আমি কিছুই করিনি, সে ভয়ে লাফ দিয়েছে আর সবাই বলছে আমি নাকি মেরে ফেলেছি।
তখন সিদ্ধাপ্পা রেগে গিয়ে বলে, বন্ধ কর তোর সব ড্রামা, তোর মন যা চায় তাই করবি আর আমরা বসে বসে দেখব। শাখাওয়াত বলে, তাহলে আমার ট্রান্সফার করান। সিদ্ধাপ্পা বলে, তুইও জানিস এটা সম্ভব না, যা হয়েছে বাদ দে, পুষ্পাকে বলে দেব তোকে 10 কোটি টাকা দিয়ে দেবে। সিদ্ধাপ্পা আরও বলে, এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুই এখনো পড়ে আছিস। শাখাওয়াত নাথুলালকে বলে, সবাইকে নিয়ে বাইরে যাও। আর মন্ত্রীকে বলে, স্যার আপনার শার্ট প্যান্ট খুলে ফেলুন। সিদ্ধাপ্পা বলে, তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। শাখাওয়াত বলে, এখানে মাত্র আমরা 2 জন, তাই আপনি লজ্জা পাচ্ছেন, আর পুষ্পা আমাকে সবার সামনে উলঙ্গ করেছিল। এসব শুনে মন্ত্রী দরজা বন্ধ করে শার্ট প্যান্ট খুলতে খুলতে বলে, আমি সবকিছু খুলেই রাজনীতিতে নেমেছি। এই বিজনেসের জন্য পুষ্পা যেমন জরুরি ঠিক তেমনই তুইও জরুরি। তোরা দুজন যখন এক হবি তখন এই বিজনেস আরও সামনে আগাবে। শাখাওয়াত বলে, স্যার আমার ভেতরের রাগ এখনও কমছে না। মন্ত্রী অনেক ভেবে চিনতে বলে, তাহলে পুষ্পাকে আমি বলবো সে তোকে সরি বলে দেবে। এটা শুনে শাখাওয়াত বলে, স্যার আমি সব ভুলে যাব যদি পুষ্পা আমাকে সরি বলে। পুরো সিন্ডিকেটের সামনে পুষ্পা আমাকে সরি বলবে, আপনি এমন একটা পার্টি অ্যারেঞ্জ করুন। এরপর সিদ্ধাপ্পা পুষ্পাকে বুঝিয়ে একটি পার্টি অ্যারেঞ্জ করে। শাখাওয়াত সেখানে এসে পুষ্পার জন্য অপেক্ষা করছিল। একটু পর পুষ্পা তার লোকজন নিয়ে পার্টিতে আসে। পুষ্পা মন্ত্রীর জোড়াজোড়িতে শাখাওয়াতকে সরি বলে। পুষ্পা পার্টি থেকে বাড়ি ফেরার সময় গাড়িতে শ্রীবাল্লিকে জিজ্ঞেস করে, আমি কি এটা ঠিক করলাম? শ্রীবাল্লি বলে, আপনি সিন্ডিকেটের সবার ভালোর জন্যই সরি বলেছেন। পুষ্পা বলে, আমি সরি বলার পর সবাই মনে হয় আমাকে নিয়ে অনেক মজা করছে। পুষ্পা সরি বলার ব্যাপারটি মনে মনে নিজেও মেনে নিতে পারছে না, তাই সে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে সোজা আবার পার্টিতে চলে আসে। শাখাওয়াত পার্টি থেকে বের হতেই যাবে, সেই মুহূর্তে পুষ্পা গাড়ি এনে শাখাওয়াতের গাড়িতে একটা ধাক্কা মারে। এর ফলে শাখাওয়াত গিয়ে সুইমিং পুলে পড়ে যায়। পুষ্পা গাড়ি থেকে নেমে সুইমিং পুলে গিয়ে প্রস্রাব করতে শুরু করে। শাখাওয়াত তখন কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে এসব কি হলো। পুষ্পা বলে, পুষ্পা একটা ব্র্যান্ড, পুষ্পা কারো সামনে ঝুঁকবে না। পুষ্পা শাখাওয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, 2000 টন লাল চন্দন আমি অন্য দেশে পাঠাবো, দম থাকলে আটকে দেখা। যদি একটা চন্দন কাঠ তুই আটকাতে পারিস তাহলে আমি সিন্ডিকেট বাদ দিয়ে সারা জীবন মজদুরি করব। এটা শুনে শাখাওয়াতের অনেক ভালো লাগে। সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। শাখাওয়াত বলে, আমি একটা লাল চন্দন জঙ্গল থেকে বের হতে দেব না। শাখাওয়াত সকল চেকপোস্ট বন্ধ করে দেয় যাতে কোনো গাড়ি পাস না হতে পারে। হঠাৎ সে খেয়াল করে নদীতে পানি নেই, নদী দিয়ে গাড়ি অনায়াসে যেতে পারবে। শাখাওয়াত বুঝে যায় পুষ্পা এই নদী দিয়ে গাড়ি নিয়ে যাবে। আর হ্যাঁ, তার আন্দাজ ঠিক ছিল। পুষ্পার সব গাড়িগুলো নদী দিয়ে যাওয়া শুরু করে। তখন পুলিশের গাড়ি সেই নদী দিয়ে গাড়িগুলোর পিছু করতে থাকে। তারা অনেক চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। একসময় শাখাওয়াত রাস্তায় অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায়। সে গাড়িগুলো নিয়ে রাস্তা আটকায়। শাখাওয়াত গরুর গাড়ির উপরে উঠে পুষ্পার ট্রাকগুলোতে গুলি করতে শুরু করে। এদিকে পুষ্পা সবাইকে ফোন করে গাড়ি থেকে ঝাঁপ দিতে বলে। শাখাওয়াত গাড়িতে থাকা সব লাল চন্দনগুলো জব্দ করে আনে। পরদিন মিডিয়ার সামনে শাখাওয়াত বলে, এই লাল চন্দনগুলো পুষ্পার, আর আমি এগুলো জব্দ করেছি। একটু পরে মঙ্গলসিনু শাখাওয়াতকে বলে, এসব লাল চন্দন না, এগুলো নর্মাল কাঠ। এটা শুনে শাখাওয়াতের মাথা ঘুরে যায়। পুষ্পা এসে শাখাওয়াতের সাথে মজা নিতে শুরু করে। পুষ্পা শাখাওয়াতকে বলে, লাল চন্দন কাল বর্ডার ক্রস করবে, যদি দম থাকে তাহলে আটকে দেখা। এরপর পুষ্পা তার ফ্যামিলি নিয়ে মন্দিরে পুজো করতে যায়। সেখানে গিয়ে শ্রীবাল্লির মাথা ঘুরে ওঠে। তারা বুঝতে পারে শ্রীবাল্লি প্রেগনেন্ট। এটা শুনে পুষ্পা সেখান থেকে চলে যায় আর কালীর রূপ ধারণ করে নাচতে শুরু করে। শ্রীবাল্লি পুষ্পাকে বলে, আমাদের ঘরে নতুন মেহমান আসবে, তুমি খুশি না হয়ে এগুলো করছো কেন? পুষ্পা বলে, আমি কালিমার কাছে একটা মেয়ে চাই, কারণ আমার ছেলে হলে তাকে আমার বংশ পরিচয় দিতে হবে, আর মেয়ে হলে সে স্বামীর বাড়িতে গিয়ে একটা বংশ পরিচয় পাবে। অন্যদিকে পুষ্পার ভাইয়ের মেয়ে কাবেরীকে কয়েকজন ছেলে ডিস্টার্ব করছে। এটা দেখে পুষ্পা অনেক রেগে যায় আর তাদের মারতে শুরু করে। একটু পর মোহন এসে পুষ্পাকে বলে, তুই যতই নাটক কর না কেন, তুই আমার বংশের পরিচয় পাবি না। শ্রীবাল্লি এসব শুনতে পেয়ে অনেক রেগে যায়। সে মোহনকে অনেক কথা শোনায়। অন্যদিকে যারা কাবেরীকে ডিস্টার্ব করেছিল তাদের সবাইকে ন্যাড়া করে গাধার পিঠে চড়ানো হয়। পরদিন সকালে শাখাওয়াত মঙ্গলসিনুকে নিয়ে সিএমের সাথে দেখা করতে যায়। শাখাওয়াত সিএমকে বলে, যদি পুষ্পার লাল চন্দন দেশের বর্ডার ক্রস করে তাহলে আপনার আর সিএম থাকা হবে না। নিজের গদি বাঁচাতে চাইলে এই লাল চন্দন যেন শ্রীলঙ্কায় পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করুন। পুষ্পার লাল চন্দন রামেশ্বর হয়ে শ্রীলঙ্কায় যাবে, কারণ রামেশ্বর থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। শাখাওয়াত রামেশ্বরে ঠিকই পৌঁছাতে পারে, কিন্তু লাল চন্দন ভর্তি শিপগুলোকে আটকাতে পারে না, কারণ গরুর গাড়িগুলো ছিল পানির নিচে শিপের সাথে বাঁধা অবস্থায়। তার চোখের সামনে দিয়ে শিপগুলো বর্ডার ক্রস করে শ্রীলঙ্কায় চলে যায়। লাল চন্দন পৌঁছানোর ফলে পুষ্পা ডিল করা সমস্ত টাকা পেয়ে যায়। এই টাকাগুলো অনেকগুলো সোফাতে ভর্তি করা হয়, আর টাকা ভর্তি সোফাগুলো
এমএলএদের কাছে পাঠানো হয়, অর্থাৎ পুষ্পা টাকা দিয়ে সব এমএলএকে কিনে নেয়। অন্যদিকে সাখাওয়াতের অবস্থা খুবই খারাপ। এখন তার আর কিছুই করার নেই। মিডিয়া জেনে যাওয়ার আগে সাখাওয়াত সিজ করে আনা সমস্ত কাঠে আগুন জ্বালিয়ে দেয়। এরপর পুরো স্টেশন ব্লাস্ট হয়ে যায়, কিন্তু আমরা সাখাওয়াতকে আর দেখতে পাই না। কিছুদিন পর দেখা যায় সিএম বদলে গিয়েছে। এখন নতুন সিএম হয়েছে সিদ্ধাপ্পা, শুধুমাত্র পুষ্পার জন্য। পুষ্পা তার বউয়ের কথা রক্ষার জন্য সিএম বদলে দিয়েছে। পুষ্পা যেমনটা বলেছিল 24শে জুলাই সিএম নিজেই পুষ্পার বাসায় আসবে, আজ 24শে জুলাই। তাই সিদ্ধাপ্পা পুষ্পার বাসায় যাচ্ছে ছবি তুলতে। পুষ্পার বাসায় এসে সিদ্ধাপ্পা শ্রীবাল্লিকে বলে, আমি সিএম হলাম কিভাবে জানো? একটা ছবির জন্য। এখন থেকে তোমার কোনো কিছু লাগলে পুষ্পাকে বলার দরকার নেই, ডিরেক্ট আমাকে বলবে। পরদিন সকালে মোহনের বউ মানে পুষ্পার ভাইয়ের বউ এসে পুষ্পাকে বলে, কাবেরী আজ সকালে কম্পিউটার ক্লাসে গিয়েছিল, ওখান থেকে কেউ ওকে তুলে নিয়ে গিয়েছে। তোমার ভাইকে ওরা ফোন দিয়ে 2 কোটি টাকার কথা বলেছিল। আমার অনেক ভয় লাগছে, জানি না ওরা কি করবে কাবেরীর সাথে। পুষ্পাকে সবাই অনেক রিকোয়েস্ট করে, তবে পুষ্পা এসব কানে না নিয়ে রুমে চলে যায়। একটু পর পুষ্পা সিগমা স্টাইলে তার গান নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এটা দেখে কেশব বলে, ভাবি আপনি বাসায় যান, কাবেরী একটু পরেই আসবে। পুষ্পা ডিরেক্ট এক নিউজ অফিসে যায়। সে লাইভে গিয়ে বলে যে আমার বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছে, আমি তাকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, যদি এর মাঝে সে ফিরে না আসে তাহলে আমি সবাইকে টুকরো টুকরো করে ফেলবো। এদিকে প্রতাপ সিদ্ধাপ্পাকে ফোন করে ডাকে। প্রতাপ সিদ্ধাপ্পাকে বলে, পুষ্পার ভাতিজিকে যে কিডন্যাপ করেছে সে আমার ছোট ভাই সুব্বুর ছেলে। সিদ্ধাপ্পা পুষ্পাকে ফোন করে জানায়, তোমার ভাতিজিকে সুব্বুর ছেলে বুগ্গা কিডন্যাপ করেছে। এটা শুনে পুষ্পা বলে, তাড়াতাড়ি কাবেরীকে ফিরে দিতে বলো, যদি ওর শরীরে একটা আঁচড় লাগে আমি সব কটাকে বলি দেব। এরপর বুগ্গা পুষ্পাকে ফোন করে একটা লোকেশন দেয় আর একাই আসতে বলে। পুষ্পা তার হেলিকপ্টার নিয়ে সেই লোকেশনে যায়। এদিকে বুগ্গা তার বন্ধুদের নিয়ে পুষ্পার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটি সোফা উপর থেকে পড়ে আর অনেকগুলো টাকা উঠতে শুরু করে। পুষ্পা হেলিকপ্টার থেকে নেমে আসে আর বুগ্গাকে গান পয়েন্টে নিয়ে বলে, কাবেরী কোথায়? বুগ্গা বলে, ভাই মেয়েটা উপরে আছে আর ওকেও একজন গান ধরে বসে আছে, যদি এখানে একটা গুলি চলে তাহলে ওখানে শব্দ হবে। পুষ্পা বলে, তোর কি চাই বল। বুগ্গা বলে, সব ঠিক আছে, সেদিনের অপমানটা আমরা ভুলতে পারছি না। তারা পুষ্পাকে সেদিনের মতো শাড়ি পরায়। ঠিক তখনই রমেশ তাদের লোকজন নিয়ে সেখানে আসে। সে পুষ্পাকে মারতে শুরু করে। এরপর তারা পুষ্পার হাত পা বেঁধে ফেলে, কারণ আগে একবার পুষ্পা হাত বাঁধা অবস্থায় তাদেরকে বেধড়ক মেরেছিল। বুগ্গা কাবেরীকে পুষ্পার সামনে এনে টিস করতে শুরু করে। পুষ্পা আর সহ্য করতে না পেরে উড়ে গিয়ে এক ছেলের গলায় কামড় মেরে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর পুষ্পা একে একে সবাইকে মেরে ফেলে। এই ফাইটিং সিনটা ছিল একদম দুর্দান্ত। আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রিতে নতুন একটি ফাইটিং স্টাইল যোগ হলো। অন্যদিকে সিদ্ধাপ্পা কেশবকে ফোন করে বলে, দ্রুত গিয়ে পুষ্পাকে আটকা। কেশব লোকজন নিয়ে পুষ্পাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পুষ্পার ওয়াদা মানে পুষ্পার ওয়াদা। সে বুগ্গাকে শেষমেশ মেরেই ফেলে। একটু পর সুব্বু এসে দেখে পুষ্পা তার ছেলেকে মেরে ফেলেছে। সে রেগে গিয়ে কাবেরীকে তার সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু পুষ্পা তার হাতে থাকা ত্রিশূল দিয়ে সুব্বুকেও মেরে ফেলে। পরদিন প্রতাপ তার ভাই ও ছেলের শেষকৃত্য পালন করছিল। অন্যদিকে মোহন একটি বক্স নিয়ে পুষ্পার বাসায় আসে। সে তার ভুলের জন্য ছোট মার কাছে ক্ষমা চায় আর বক্স থেকে একটি কার্ড বের করে দিয়ে বলে, মা কাবেরীর বিয়ে, আপনাকেই প্রথম কার্ড দিতে এসেছি। পুষ্পার সামনে গিয়ে কথা বলার মতো আমার সাহস নেই, আপনি পুষ্পাকে নিয়ে আসবেন, না হলে কাবেরী বিয়েতে বসবে না। শ্রীবাল্লি কার্ড নিয়ে পুষ্পার কাছে যায়। সে পুষ্পাকে বলে, স্বামী দেখো মায়ের নামের সামনে মূল্যটি লাগিয়েছে। পুষ্পা কান্নায় ভেঙে পড়ে। সে এতদিন ধরে এটাই চাচ্ছিল, কারণ তার কাছে সবকিছু থাকলেও বংশের পরিচয় ছিল না, এজন্য তাকে অনেক কথা শুনতে হতো। পুষ্পা কাবেরীর বিয়ের অনুষ্ঠানে আসে। মোহন পুষ্পাকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে প্রতাপ বলে, সবাই আসলো, তাহলে সে আসলো না কেন? প্রতাপকে কেউ একটি ফুল পাঠিয়েছে এবং তার ভেতরে রয়েছে একটি বোম। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানেও একটি বোম দেখা যায়, আর এই বোমগুলোর রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে সাখাওয়াত। সাখাওয়াত এখনো মারা যায়নি। সাখাওয়াত এবার একটি বোম ব্লাস্ট করে। বোমটি কোথায় ফাটলো তা আমাদের দেখানো হয় না। পুষ্পার জাপানে যাওয়া, প্রতাপ লিটির কাছে কে আসলো না, আর সাখাওয়াত কেন বোম ব্লাস্ট করলো, কোথায় করলো, এসব প্রশ্নের উত্তর আমরা পুষ্পার পার্ট 3-তে দেখতে পাবো। সত্যি বলতে পুষ্পা 1-এ যা দেখেছিলাম, পুষ্পা 2 আমাকে ততটা স্যাটিসফাইড করতে পারেনি। পুষ্পার এই ফ্যামিলি কেন্দ্রিক গল্পটা আমার কাছে একটু ব্যাকডেটেড লেগেছে। মুভির প্রেজেন্টেশন, ডায়লগ ডেলিভারি সব ঠিকঠাক, তবে গল্পে আর একটু জোর দেওয়ার দরকার ছিল। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।